কাঠফাটা তব্ধ দুপুরে রোদের অতিষ্ঠ ধরনী প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। মায়ের অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। মায়ের একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থাই এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘেমে যা তা অবস্থা। উফ, কি এই যে মায়া যারা মাঠে চেয়ার পেতে বসে আছে, শুধুমাত্র মায়াদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে, বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থার তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটা ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথাও কারো গায়ে লাগছে আল্লাহ জানে। আর এদিকে মায়া এই অতিষ্ঠ গরমে এবার সত্যি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। গরমে মায়ার সব সহ্য করতে পারে, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য করতে পারে না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে মায়ের বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চে পেছনের সারিতে প্রথম চেয়ারটাতেই বসেছিল মায়া। মায়ার সাথে জুইয়ের সাথে মায়াদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতে একটা করে রজনীগন্ধার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া দিছিল, অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কাভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিল গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছে। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতেই মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, মায়া ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিল সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিল এখন থেকে উঠে যাওয়ার। মায়ার চেষ্টা বরাবরই ব্যর্থ হয়েছিল চারপাশে সিনিয়রদের প্রহরদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোরালো স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। মায়াদের বিশেষ অতিথিবৃন্দরা রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, হৃদ খান, সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যে মায়া সবার নামটাও জেনে নিয়েছে শ্রেয়ার থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা মায়ার নজর কেড়েছে সেটা হলো হৃদ খানের পরিবার নাকি বংশসূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি হৃদ খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে হৃদ খানের মা বাবা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা মায়া আরও অনেক পরে জেনেছিল। আচ্ছা, যাই হোক, এবার মূল কথায় আসে। হৃদ খানের বাপদাদারা বংশগতভাবেই তারা রাজনৈতিকবিদ করে। এই ব্রিটিশ আমল থেকেই রাজনৈতিক খাতায় তাদের নাম। বর্তমানে হৃদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। হৃদ খানের বাবা নিহাল খান বর্তমানে চট্টগ্রামের সদরের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন। বাবা আরাফ খানও বাকি পরিবারদের নিয়ে, হৃদ খান ঢাকা থাকেন মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। মায়াদের কলেজের ফাংশনটা ছিল হৃদ খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করার। তবে মায়ার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতেই হবে লোকটা সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হবার মতো সকলই দিকে আপাতত ওনার মধ্যে ছিল। এই মুহূর্তে হৃদ খান ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদাভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে। এই বিষয়টিও চোখে লাগার মতো ছিল। ওনার গম্ভীর্য, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এর জন্যই মায়ের আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজের ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবিই তুলছে জুম করে।
মায়া সেটা দেখছে আর মনে মনে কি ভাবছিল জানো। শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন মায়ার পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিল আর কি। আরে ভাই, আপনি বলুন, হিসাব করবেই না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথায় আসে যে তার হয়তো কোটি খানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চয়ই তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ড আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটে পানি খায়, তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। হৃদ খান করা অপমানটার জন্য মায়া সেদিন তাকে এক দল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিল। কিন্তু কেন জানো তো, মায়ার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। হৃদ নামক লোকটার সাথে মায়ার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে মায়া গিয়েছিল ম্যামের কাছে মায়ার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে, যেটা মায়া তখন তাড়াহুড়ায় ভুলে গিয়েছিল ম্যামের কাছে। জুই মায়ার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যার যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। মায়ারা চলে যাবে, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে মায়াকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছে থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতে হতভম্ব হয়ে যায় মায়া। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যায় কক্ষের ভিতরে হৃদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিতি 3টে মানুষকেই দেখে নেয়। হৃদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃদ খানের ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে। বুঝিয়ে বুঝিয়ে বলে। মায়া বুঝলো না, হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। মায়ের রুমে ঢুকতেই প্রথমে চোখাচোখি হয়েছিল হৃদ খানের সঙ্গে। এর জন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল মায়ার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালো মায়া। ম্যাম মায়ার দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োয় ম্যাম এই কাগজগুলো গোছাচ্ছে। মায়াকে দেখে ম্যাম বলে উঠল, কি চাই? মায়া হাঁসফাঁস করে আর চোখে হৃদ খানের দিকে তাকাতে চাইল। দেখলো উনি এক পলক মায়াকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে মায়ার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। মায়া অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বলল ম্যামকে, ম্যাম, আমার ব্যাগ আর ফোনটা চাই। ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দেবে, যাও। জি ম্যাম। জড়তা মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিক না তাকিয়ে চলে যেতে চাইল। চুপি সারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনতে পেল হৃদ খানের গম্ভীর গলা। আপনি খেয়েছেন? কিছুটা চমকে পেছনে ফিরল। হৃদ খান নামক একজন অপরিচিত মানুষ মায়াকে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছে। বিষয়টি মায়ার কাছে বেশ অবাক করাচ্ছিল। তাই পেছন ঘোরার সাথে সাথে হৃদ খানের উদ্দেশ্যে মিহিস্বরে বলে ফেলল, না স্যার। মায়ের উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো মায়ের কানে। পাশ থেকে হৃদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। মায়া বুঝলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে মায়া। আপনি খেয়েছেন সমাদর কথাটা হৃদ খান মায়াকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল। মায়া মাঝ থেকে ভিন দাওয়াতি মেহমান হয়ে গেল তাদের মধ্যে। না বুঝেই অন্যের কথার উত্তর দিয়ে নিজে লজ্জিত হলো। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতিতে কাকে বলে সেদিন মায়া হাড়ে হাড়ে টের পেয়েছিল হৃদ খানের সামনে। আজও মায়ের সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটা না পেয়েছিল মায়া সেদিন! লজ্জায় কারো দিকে তাকাতেও পারছিল না, বরং লজ্জিত হয়ে মায়া যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনল হৃদ খান পুনরায় গম্ভীর গলার স্বর তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নিবে। হৃদ খানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল,
জি স্যার, যাচ্ছি। কিন্তু আপনারা? ম্যামকে বলতেই তিনি পুনরায় বলল। আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় মায়া চমকে ওঠে, চোখ তুলে তাকায়। চোখাচোখি হলো দুজনার। তার মানে এতক্ষণ যাবৎ উনি হৃদ খান মায়ার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তির দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিল। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছে মায়া। বিষয়টি বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পেছন পেছন মায়াও বের হতে চাইল, কিন্তু পেছন ঘুরতেই হৃদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ। আপনি থাকুন মিস। মায়া এবার আর বোকার মতো দাঁড়ালো না। ভাবলো এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলেছেন তিনি, তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে হৃদ খান শক্ত গলায় ধমকের মুহূর্তেই কেঁপে উঠল মায়া। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি? কোথায় যাচ্ছ তুমি? ধমকে সাংঘাতিক চমকে গিয়েছিল মায়া। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দেবে! আল্লাহ, সকালের প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো, আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছে মায়া? নাকি মায়ার পূর্ব পরিচিত? কই, মায়ার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনোই এই ব্যক্তির সাথে মায়ের দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরও সিটিয়ে গেল মায়া। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে শরীর লাফালাফি করে জানান দিচ্ছে সে যে কোনো সময়ে কাঁপতে কাঁপতে মায়াকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, মায়ের অবস্থাটাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না, হাত পা ঠান্ডা অনুভব করছিল, গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিল না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পেছন ঘুরে বলছিল, জি, আমাকে? তৎক্ষণাৎ শক্ত গলায় উত্তর আসলো ওনার। ইয়েস ইউ, কাম হেয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কের 2 কদম এগিয়ে হৃদ সম্মুখে দাঁড়াতেই হৃদ বললেন। পিছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে ওঠে লোকটার দিকে তাকালো ভাষা ভাষা চোখে। শুধু চমকিয়েছিল বলে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিল সে। এত মানুষের ভিড়ে কি লোকটা মায়াকে লক্ষ্য করেছিল? যে মায়া কোথায় বসেছিল দেখতে পেয়েছিল? মায়া পেছনে সারিতে বসেছিল সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে মায়াকে খোঁচা দিতে মায়ার পেছনে বসা নিয়ে। আবার হতবাক চেহারার দিকে তাকিয়ে হৃদ ফের প্রশ্ন করে মায়াকে। মিস আর মিসেস? হৃদের কথার মানে প্রথমে বুঝতে না পেরে অবুঝ গলায় বলল, ম্যারিড অর আনম্যারিড? জি, আনম্যারিড। মানে সিঙ্গেল? হৃদের কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলো মায়া কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল, এমনটাই ভাবে। মায়া ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানায়। হুম। মায়ের কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, পাশের লোকটাকে ডিঙিয়ে মায়ের সম্মুখে এসে দাঁড়ালেন, টেবিলের সঙ্গে ঠেস দিয়ে আক্রোশে হেয়ালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই, সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এই জন্যই আজকাল মেয়েগুলো সহজেই মিথ্যা কথা বলে নিজের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, সেই সব কথা, আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন, এটা আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত মহিলাকে চাই, আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই, আপনি আসুন। লোকটার পরপর কথায় হাঁ হয়ে গেল মায়া। সবগুলো কথায় কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খোঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়! প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে মায়ার। যাও লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্রে
খারাপ এই কথাটা সর্বপ্রথম মায়ের মস্তিষ্কে সেদিন ঢুকেছিল হৃদ খানের বিরুদ্ধে। হওয়ার কথা ছিল মায়ার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সব কিছু উড়িয়ে দিবে, বরং মায়া ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিল। হঠাৎ দেখা হওয়া হৃদ খানের পরপর কথাগুলো মায়ের কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে মায়াদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে মায়ার তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করে, এক হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে। মায়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। হৃদ খানকে পাগল বলার প্রশ্নই ওঠে না, কারণ হৃদ খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিল সেদিন। তাই দ্বিতীয় কারণটাই মায়ের মস্তিষ্কে গেঁথে গিয়েছিল হৃদ খানকে নিয়ে। মায়া যখন হৃদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনায় বিভোর ছিল, ঠিক তখনই মায়ের ধ্যান ভাঙে আবারও হৃদের কথায়। নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিল, কারণ হৃদ সামনে তো সকালে ওনার দাদা ভাইকে মায়া আমার নাম। জি, আমার? আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিল মায়া, কারণ হৃদের সামনেই তো সকালে হৃদের দাদা ভাই মায়ার নামটা জিজ্ঞেস করেছিল। তখন কি উনি শুনতে পাননি মায়ের নামটা, নাকি শুনেও এখন নাটক করছে মায়ের সাথে? লোকটার তেরামি কথায় মায়া বুঝলো হৃদ খান মোটেও সহজ মানুষ নয়। মায়ার মতো অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোক কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকের একটাও গার্লফ্রেন্ড ঠিকেছে কি না কে জানে। তাছাড়া মায়ার মনে হচ্ছে লোকটা মায়ার নামটা জেনেও তেরামি করে মায়ার কাছে পুনরায় জিজ্ঞেস করছে। এর জন্য মায়াও হৃদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলে চট করেই। ইসরাত জাহান। নামটা বলেই ভয়ে ভয়ে নিয়ে তাকালো হৃদের দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় মায়াকে, এই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন হৃদ কোনো কারণে হতাশ হলেন মায়ের এই উত্তরে। হৃদের হতাশ হওয়ার ফেসটা দেখে বুঝলো মায়া হৃদ সত্যি সত্যি মায়ার সকালবেলা বলা নামটা শোনেনি। হয়তো কাজের মাঝে ছিল বলে মায়ার নামটা লক্ষ্য করেনি তখন। এর জন্যই হয়তো পুনরায় মায়ার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে, কিন্তু মায়া ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললো। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি মায়াকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এর জন্যই চুপ করে গেল নিজের নামটা হৃদকে না বলে। নামটা সুন্দর হবে, তবে আমার পছন্দ নয়, আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই, নাকি যখন তখন আউট আউট বলে অপমান করে মায়াকে? মায়াকে ইচ্ছে করে এখানে ছিল নাকি, যে বরং উনি তো মায়াকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছে বারংবার। মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলো না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনতে পেল হৃদ খানের প্রশ্নসিক্ত গলায় স্বর। তিনি মায়াকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পালাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্যের সীমা অতিক্রম করেছে সেদিন হৃদ খান। তারপরে জোর গলায় লোকটাকে কিছু বলতে পারেনি মায়া। এমনই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আজে বাজে কথা বলে, মায়াদের বদনাম রটাচ্ছে। এখন মায়া যদি পাল্টা উত্তর করত, তাহলে লোকটা নিশ্চয় মায়াকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হন হন করে বেরিয়ে পড়েছিল লোকটার সামনে থেকে, নয়তো লোকটা যা তা বলে মায়াকে আরও অপমান করত সেখান থাকলে। হাতে প্রেমের চিঠি নিয়ে হাঁটছে মায়া, সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে। এইগুলো কিছুক্ষণ আগে মাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে।
সে বরাবরই মায়াকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। মায়া তার ডাকে সাড়া দেয়নি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। মায়া বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবে গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইটি মায়াকে এটা সেটা বলে জ্বালাতন করত এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। মায়া প্রথমে নেয়নি, পরে মায়ার অনুপস্থিতিতে এসব মায়ের ব্যাগে রেখে গেছে সেটা মায়া মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারল। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেল। সেই থেকে এগুলো মায়ার হাতে। আর জুই, সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে মায়ের সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে, হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজের ব্যাগটা চাপালো। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুইয়ের থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিল। বিনা বাক্য ব্যয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুততায় পা চালায় মায়ার সাথে। মায়া এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতেই পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই, নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোর এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আরও। অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করবে, কিন্তু মায়ার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো মায়ার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতো সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করবে কিনা। কিন্তু হায়, মায়ের অসহায়ত্ব, নামধাম কিচ্ছু জানে না এমন এক ব্যক্তির সঙ্গে মায়ের বিয়ে হলো। তার জন্য মায়ের কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বলল, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। মায়ের ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্কে ক্যাচ করতে পারল না কি বলছে সেটা নিয়ে, বোঝার কথাও না। মায়ার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুইয়ের কাছ থেকে, তাই ও বুঝতে কি মায়া কি বলছে। কি বলছিস আবোল তাবোল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘোরালো না মায়া, সোজাসাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বলল, রিফাত ভাইয়া দিয়েছে সব, আমি নিতে চাইনি, তাই এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রেখেছিল। এখন টাকা বের করতে গিয়ে দেখতাম। মায়ের কথায় খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাসেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছেন তুমি? জুইয়ের হালকা পাতলা উত্তেজনার সম্মতি দিয়ে বলল, হুম। ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? না, কেন? এমনি ওনাকে আর আমার পছন্দ হয় না, তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার আবার হজম হয় না রে। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দেবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেকেই বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমায় নিয়ে ভাবে এবং বউ বউ করে, শুধু আমাকে ভালোবাসবে ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করবে, এই তো? সুন্দরী বউ বলে যে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে। দোয়া দিলাম। জুইয়ের কথায় নাক মুখ কুচকে তাকায় মায়া। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বোঝে, কথা বলে। এই মায়ারে দোয়া দিছে নাকি বরদোয়া। রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলে, তোরা বলছি আমি বেঁচে বয়স্ক বুড়োওয়ালা লোক বিয়ে করব? তুই জানাস
আমার জামাই কত লম্বা, আমি তার কাঁধের সময় হয় সে এত লম্বা, আর তার ইয়া প্রশস্ত বডি। আসছে আমার জামাইয়ের বুড়োওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিছু নেই, সো নিজে চিন্তা কর। তোর বদদোয়া আবার তোর উপরেই না পড়ে। খবিস মাইয়া, আমার এত বড় জামাইয়ের বেটে বলতে আসছে ফাজিল শালি, যা দে। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললো বুঝতেই হাতের ফুল চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে ওঠে উদ্বিগ্নতায়। আল্লাহ, মায়ে এবার শেষ বলেই মৃদু স্বরে চিৎকার করে দু হাতে মুখ চেপে ধরলো ভয়ে। জুই যে মানুষ, মায়াকে আস্ত রাখবে না আর মায়ের পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। মায়ের ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎ থেকে দৌড়ে লাগালাও জুইয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতে কানে আসলো জুইয়ের রাগান্বিত স্বর। মায়ের পেছন পেছন রেগে মেগে ফায়ার হয়ে মায়াকে ডাকছে আর বলছে মায়ার জামাই কোত্থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ মায়াকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি, ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলো শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলো মায়া? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চয়ই মায়াকে সবাই মেরে ফেলবে। মায়ার আব্বুর কানে গেলে তো মায়া শেষ, রক্ষা নেই। মনে মনে আল্লাহর নাম নিয়েই দৌড়াচ্ছিল, আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে। টান টান উত্তেজনায় বর্তমানে অবস্থাটাও ভুলে গিয়েছিল এই মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিল মায়া কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছে। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্কেও নাকি অচল হয়ে যায়, আর মায়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমানের অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়ল কারো সাথে। মায়ের হঠাৎ ধাক্কায় লোকটাও খই হারিয়ে গড়াগড়ি করে দুজনে চটপটাত রাস্তায় পড়ল। বলতে গেলে ফ্রিতে ছোট্টখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। মায়া নিচে, সে ওপরে। আহা কি দৃশ্য! তবে মায়ার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মধ্যে যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই, লোকটা মায়ের উপর রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল, হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল। তবে সেটা চাপা স্বরে, পাবলিক প্লেসে বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিল আর কি। হ্যাঁ, মায়ের স্টুপিড কাণ্ডগুলা। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খায় বসে। আসলে ধাক্কা বললে ভুল হবে, মায়া দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপরে পড়ে যায়, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় মায়ের অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতেই মায়ার সিন শেষ হয়নি, তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোর পেছনে থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতে বিপরীত। লোকটার পেছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস করে রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেল। তখনই নিচে পড়ে কুইনে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকার, পাশে তাকাতেই দেখলো একটা দামি আইফোন মায়ের হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকাল ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট্ট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এইভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চয়ই উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছ্যা, এই জাতির সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল, আহারে, এত দামি আইফোনটা কোন পাশাটা ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দাম নাই এদের কাছে। এসব জাতের টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশের বর্ডার পার করে দেয় না, আল্লাহ মালুম। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলেই হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলেই বুঝলো মায়ার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতে ব্যথায় আহ করে উপরের দিকে তাকাতেই আটকে উঠল মুহূর্তে। মায়া
এবার শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়লো মায়া কাউকে নিয়ে রাস্তায় পড়েছিল। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপান এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো ভাঙা ফোনটার দিকে। আহা, যা বোঝার তখনই বুঝে গেছে। এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, মায়া নিজেই। তখন মায়ার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল মায়ার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করবে ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করে। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধের চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠল কুর্ধিত ওই রক্তিম চোখ জোড়ার দিকে। তখনই মায়ার খেয়াল হলো, আরে লোকটা তো মায়ার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেল না, সোজা কলেজের বিপির ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো মায়ার। শেষে মায়া শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল তখনই মায়ার ভয়টা বাড়িয়ে দিল রিদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল? মায়ের উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। উনি তখনও মায়ের দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবি একাংশ ছিঁড়ে মায়ার হাতের মুঠোয়। মায়া আতঙ্কিত চোখে হৃদের দিকে অনুসরণ করে মায়ার হাতের দিকে তাকাতেই বুঝলো হৃদের গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধরফরে এবার সত্যি সত্যি মায়ের হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছা করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারল না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকেই দু হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠল মায়া। এতটাও লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারল না। যখন দেখলো লোকটার পিঠে কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে মায়ের হাত ধরে আছে তখনই কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ আরও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। মায়ার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলে। সেই সাগরের পানিতে রিত নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেয়, যাতে মায়া বেঁচে যায়। মায়ের কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। মায়া তখনও কেঁদে যাচ্ছিল, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিল কি করে। লোকটা গায়ে সাদা পাঞ্জাবি ছেড়ে উঠে রাগে কটমট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখে বুঝতে পারল ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার রাগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানা নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠল মায়ার। সর্বনাশ, থানা পুলিশ করলে মায়া শেষ। মায়ার আব্বু আস্ত রাখবে না তাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলো ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালো, অপরাধীর মতো মাথা নত করে কান্না ভাঙা গলায় মিনমিন করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। রিত উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্ত প্রকাশ। মায়া ভয়ে কাচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিল। তখনই মায়ের পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতেই দেখলো হৃদ ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলো হয়তো মায়ের বইয়ে ব্যাগ তুলে দিবে মায়াকে, কিন্তু না, উনি মায়ের ধারণা মিথ্যা করে যখন মায়ের পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠল মায়া। উনি মায়ার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তিবোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টো পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে মায়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করল, লাভ লেটার? মায়া অস্বস্তিতে আছড়ে পড়ছিল বারবার, কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না।
গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করছিল। বুঝলো মায়া ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছে, তাই হুট করে হাত বাড়িয়ে ছো মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারল না, কারণ হৃদ মায়ার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মায়ার উপরে তুলে ফেললেন। মায়া অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বলল, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে। বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইল মায়া। কি বলে এসব? মায়ার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে ওঠে, আউট। মানে? মায়ার কথার হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুঠিতে দলা মুচড়ে করে ড্রেনে ফেলে দিয়ে মায়ার দিকে তাকালো। হাতের ঘড়িটা এক পলক দেখে দায় সারা উত্তর করলেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে ধরা দিলে কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? মায়া কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছে নাকি ওনার সাথে? সব কিছু অনাকাঙ্ক্ষিত। এর জন্য হৃদ মায়াকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। মায়ার মতো অপরিচিত মেয়ের সাথে উনি কি শত্রুতামি? প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকিও দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতেই পারে। যদি দেখা হয় তো? মায়ের হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে মায়ার দিকে তাকাতে ঝোঁকে হৃদ এক দুই আঙুল বন্দুকের মতন করে তাক করলো মায়ার গলার উপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় মায়ার জানা ছিল না। মায়ের অপরিচিত হয়েও যদি মায়ের সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি আল্লাহ জানে। এমন উগ্রবাদী তেরা মানুষের গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো মায়ের ছোট্ট মনে। তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহসটা হলো না, আবার চুপও রইল না। ভয়াত্মক মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বলল, আরে আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি, ভুল। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠল মায়া। আবারও অপমান। এবার তো মায়া ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাবে? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেলল মায়া। অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। মায়ার কথায় যেন চটে গেল হৃদ খান। তীর মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি। আপনার শুকরিয়া আদায় করার দরকার। আপনি পরিচিত কেউ নন, নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন সেই ডানা পাখনাগুলো কবে ছাঁটা হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজ ভয়ে সিটিয়ে গেল মায়া। কি সাংঘাতিক লাগে লোকটাকে রেগে গেলে। আর কিছু বলার সাহস পেল না। ব্যাগ নিয়ে যে ব্যাগে দৌড়ে এসেছিল সেই ব্যাগে দৌড়ে পালিয়ে গেল। জীবনের বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হবে না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তি চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকায়। জরুরি ভিত্তিতে চট্টগ্রাম এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এরই মধ্যেই ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙায় রিয়াক্ট করতো না, অবশ্যই রিয়াক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে আর রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটার দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্ট আর হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট
দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে সেই ঈর্ষাদ নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এর জন্যই মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল। কিন্তু মেয়েটার নাম ঈর্ষাদ জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়। কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয়, ও তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এর জন্য? হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনায় রিত নিজেই ফোড়ন কাটলো তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজের বিরুদ্ধতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসাবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটা তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো, মাথা তুলে আছড়ে আছড়ে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পেছনে দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ খান গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করলো, ভাই আপনার পাঞ্জাবি ছিঁড়ল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বসে রইল। আসিফের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা? হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল। জি ভাই, মনে আছে। আসিফের সম্মতি পেয়ে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করার মেয়েটার আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটা দেখা হয়নি। নাম পরিচিত কিছুই পাচ্ছি না, শুধু বউটার কণ্ঠ একটু মনে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো। অনেক তো হলো তার লুকিয়ে চুরিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ খান হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবার কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্যই এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চয়ই কি কিছুতে একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজের থেকে যতটুকু বলবে ততটুকু সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। ভয়াতক মুখে জড়সড় অবস্থায় বসে আছে খাটের এক কোণায় অপরাধী মুখে মায়া। মায়ার ঠিক সামনেই জুই তপ্তা মেরে মাথা চেপে বসে আছে শক্ত হয়ে। দুজনের গায়ে এখনও কলেজ ড্রেস জড়ানো। সময়টা দুপুরে 2টোর ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে মায়া কলেজ যেতে চেয়েছিল, কিন্তু পারেনি জুইয়ের জন্য। মায়ার জোর করে বাসায় নিয়ে এসেছে, ব্ল্যাকমেল করে বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে মায়া চুরি করে বিয়ে করে ফেলেছে।
ওর কথার ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলো এবং শুরু থেকে সব কিছু বলল, যা যা সেদিন রাতে মায়ার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই মায়ার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়াক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করার কথায় আসলে মায়ার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে মায়া পরিবারের সবার ছোট হয়ে গেছে, লুকিয়ে এভাবে বিয়ে করে নিয়েছে। ওই বিষয়টাও কারো সহজে মেনে নেওয়ার কথা না। জুঁইয়ের ক্ষেত্রেও তাই। মায়ার গোষ্ঠীর মধ্যে মায়ার বড় ভাই বোন আছে যাদের মায়ার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে মায়া সবার শেষে। সেখানে মায়া সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুঁই মায়ার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে ভয়ে কাটাবে মায়া? এখন তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, মায়ার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবত ভয় পেয়ে এসেছে মনে মনে, সবাই জানলে কি হবে? এখনও ভয় আছে, তবে এর জন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবে? এবার নড়াচড়া করার দরকার না? এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিবে মায়া? বিরক্ত লাগছে। জুঁইয়ের বিষয়ে বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলো। যা হবার হবে, এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুচো করে থেকে মুক্ত করলো। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো জুঁইয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বলল, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে, তোর নিশ্চয়ই করছে। এক কাজ করি, চল দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুঃখী হুকি পুজে বসি, কেমন? শরীরের এনার্জি পাবো তো। মায়ের কথাগুলো শেষ করার আগে জুঁই হামলে পড়ে মায়ের উপর। পাশ থেকে বালিশটা নিয়ে মায়াকে এলোপাতাড়ি মারতে মারতে মায়াকে বিছানার উপর ফেলে মায়ের পেটের উপর চড়ে বসে। হাতে বালিশটা নিয়ে মায়ের মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, করদি অর্থ এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়ার করা লাগবে না, টেনশনে আমি মরে যাচ্ছি। আর তুই? 2 হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুঁইয়ের হাতে বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। উফ, আর একটু হলেই দম বন্ধ হয়ে যেত মায়ার। পেটের উপর এখনো জুঁই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো হাঁপাতে হাঁপাতে মায়া। জুঁইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল মায়া, শুভ মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইরে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? হ্যাঁ, তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস ভাগ্যিস গায়ের জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাইটা একটুর জন্য বউ হারাতো গো। ইস, বেচারা জামাই, বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। মায়ের রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুঁই উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও খেপানো মায়ের উপর। মায়ের দিকে তেড়ে এসে মায়ের বাহু চেপে আঙুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে দেখে নিস। তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে, সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে, কি বলিস? জুঁইয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেল মায়া। ভয় জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিল মায়া। এখন জুঁই মায়ার সেই ভয়টা বুঝে মায়ের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। মায়াকে ভয় দেখিয়ে মায়া অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ত্ব গলায় বলল, এমন করিস কেন? তুই না আমার বোন হস, বোন হয়ে শত্রুর মতো কাজ করবে আমার সাথে? অবশ্যই করব, 1000 পার করব, কেন করব না? তুই বল, তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানাও জানিস না। যাকে বিয়ে করলি তার চেহারাও নাকি ভুলে গিয়েছিস, দীর্ঘদিন না দেখাই। এটা কোনো কথা? আগে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই।
এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনের কতটা সাফার করতে হবে? জীবনে এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্সের মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি, বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটি কেউ দেখবে না, বরং সবাই তোর তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কি বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকেই আঙুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল, তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কিত করবে। তার যে বড় কথা হলো, তুই কোনো খারাপ লোকের চক্করে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খোঁজ নিতে পারতাম লোকটা কে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস, ঠিক তেমন চুপিসারে ডিভোর্সও দিয়ে দিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামে ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি, যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস? তোর জীবন পুরোটা আটকে আছে ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপনে বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুইয়ের দীর্ঘ কথায় দমে গেল মায়া। সত্যি বলতে মায়া এতটা গভীর ভাবেনি। মায়ার মাথায় আসেনি জীবনের মায়াকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে মায়া, জীবনের একটা সময়ে একবার না একবার তো মায়ের বিয়ের জন্য চাপ দিতই সবাই। তখন মায়া কি করত? জুইয়ের কথার গভীরতা চিন্তা করতে কান্না পেল মায়ার। তীব্র অপরাধবোধ মিয়ে গিয়ে ধরা গলায় বলল, সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলছি। এখন কি করব? মায়ের অশ্রুসিক্ত টলমলো চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসলো। চিন্তিত ভারী নিঃশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বানিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজেই কত বড় ক্ষতি করলি সেটা এখনও বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজের করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যি সত্যি মায়া চুপ করে বসে আছে। জুইকে কি বলা উচিত বুঝতে পারছে না। জুই খানিকটা চুপ থেকে মায়াকে বলল, আমাদের লোকটাকে খোঁজে দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলো না মায়া। সেই অচেনা লোকটাকে এখন খোঁজ কি করবে, আর খুঁজলেও বা পাবে কোথায়? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুইয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কারণ মায়ার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, মায়ার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছুই জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমন তো অবস্থায় লোকটাকে খুঁজে কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল। না। মায়ার কথায় জুই খানিকটা চেতে শক্ত গলায় বলল, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। জুইয়ের চেতন গলায় মায়া মিনমিন স্বরে বলল, রাগিস কেন? আমার কাছে আইডি না থাকলে মায়েশা মাহির ভালো আইডি পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোড়ার বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। মায়ের কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই মায়াদের সাহায্য করতে পারে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে মায়ার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? হুম। পরে যদি সমস্যা হয়?
হবে না, ওরা আমাদের বেস্ট, কখনো কথা নড়চড় করবে না। ওকে ডান, চল গোসল করি, রান্না করি। কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে, এখনও রান্নাবান্না কিছুই হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবী আসর জমেছে একত্রে। মায়েরা সবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসা, চুপচাপ মোটেও নেই। মায়ের বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন শক্টে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে মায়ের উপর। মায়ের দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারে। এদের অন্তত বলা দরকার ছিল। মায়াকে নিয়ে প্রত্যেকের আহাজারির চিন্তার শেষ ছিল না। মায়া আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছে আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পরন্ত বিকাল। জুইয়ের কথা মতো ভিডিও কলে জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে মায়ের বিয়ের সকল বিষয় শেয়ার করা হয়ে গেছে। মায়াকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে মায়ের হারিয়ে যাওয়ার স্বামী, মানে যার সাথে মায়া বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে। একত্রে এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে মায়া একটু জড়সড় ভাব নিয়ে বসে আছে। যেহেতু মায়া আসামি, তাই আপাতত মায়ের বড় মুখ করে বসা উচিত নয়, এতে সবাই আরও ক্ষেপে যাবে মায়ের উপর। এমনই ছোটোখাটো ঘূর্ণিঝড় মায়ের মাথার উপর নাচছে। মায়াদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর মায়া, সেটা না হয় নাই বললাম, গল্পে বুঝে যাবেন মায়া কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার আলোচনা করছে। মাহির সামনে থেকে মায়ের শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, এমনি তাকাই রইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়াটা করছে তো করছে, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছা মতন কতক্ষণ দইরা ধোলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়ারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিয়ে মাইশাও জুইয়ের উদ্দেশ্যে বলল, জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু ওরে। মায়া অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালো। জুই মায়ার অপরাধী মুখটার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললো টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি মায়ার উদ্দেশ্যে বলল, ঋতুরে, তোর তুই কেমনে বিয়েটা করলি? চেনা নাই জানা নাই, কেউ অপরিচিত লোকরে অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়েই মরে যাচ্ছি। না জানি কোন বেড়া মানুষরে বিয়েটা করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় মায়ার আরও ভয় হতে লাগলো। মায়া সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিল, হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল মায়াকে, হয়তো সন্ত্রাসী হবে। সুমির কথার উত্তর করতে পারল না মায়া টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছাড়িয়ে দিব মনে করছিস? ও ছোট মানুষ, বুঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথেও সংসার করতে হবে। আমরা আগে লোকটিকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইকে সবটা জানিয়ে চুপিসারে ও ডিভোর্স নিয়ে নিব। ব্যাস, আমাদের পরিবারকে এসব জানাবো না। সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। মায়াদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে? সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি?
মায়া মাথা নাড়িয়ে না বলতেই আরও হতাশ দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুত তার প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোনো কোনো হোটেলে উঠেছিস? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম, কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আশার আলো ফুটলো মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট। এখন নিশ্চয় এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গার নামটা ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গার নামটা কী ছিল। সবাই আশা নিয়ে মায়ের দিকে তাকাতেই মায়ার সাথে সাথে বলে, আমি জানি না সেই জায়গার নাম, সব কিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেই দিন রাতে। মায়ার কথায় চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ করতেছে। উফ! পুনরায় সবার মুখে হতাশ ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলার কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকা, যে এলাকায় মায়া হারিয়ে গিয়েছিল? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ মায়া উৎসাহিত সহিত বলে ওঠে, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গার নাম কি। ভাইয়া সব কিছু চেনে। আরে বাহ! মায়া রানীর মাথায় দেখি গিলেও আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞেস করতো। তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে জুই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা জান। কল দে ভাইয়াকে। আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি কি বলে জায়গাটার নাম জিজ্ঞেস করব? ভাই যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে পড়ল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়ে বলবে। ওই আরিফ ভাইকে ফোন করে জিজ্ঞাসা করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল, সেই নামটা বলতে। ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি ইংলিশ অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, এ মেমোরেবল ডে উপর মায়ার জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এজন্য নামটা ওর সাইবেস। মাহের কথা অনুযায়ী সবাই সায় দিল। মায়াও সবাইকে ভিডিও কল রেখে আরিফ ভাইকে কল দিল। ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু মায়ার জায়গায় নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। মায়া মাহের শেখানো কথাগুলোই বলল, সফলও হলো। আরিফ জায়গাটার নামটা বলতেই মায়া কল কেটে দিল এবং ওদেরকে জানায় নরসিংদী জেলার বাগিচা নামক এলাকায় মায়াকে খুঁজে পেয়েছিল ভাই। মায়ার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাই নরসিংদী জেলা বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সেরাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল এখানে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলা বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলো বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ার কাবিননামার একটা ফটোকপি নেব, কারণ সেই কাবিননামায় নিশ্চয় মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহিত সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল মায়ারা সবাই নরসিংদী যাবে একসাথে, কিন্তু ঝামেলা হলো মায়া আর জুই আছে চট্টগ্রামে। মায়াদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাবে কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো মায়া আর জুই এখান থেকে আশুগঞ্জ যাবে কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না করলে তো আর যেতে পারবে না। আরিফ ভাইয়া দিবে না, আবার আব্বু কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ করেন না উনি। কি থেকে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই মাহি বলে ওঠে,
আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ার স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায়ও বের হয়ে যাবে। এই ঋতু, একটা কাজ করতো, পেটের ব্যথায় বান ধরে বিছানায় পড়ে থাকতো, যেন তুই মারা যাচ্ছিস, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাই তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা এবার চটপট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেট ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাহিরে সিরিয়াল কেটে রোগীর সারিতে বসে আছে আরিফ, কাঁধে মাথা ফেলে। ভাইয়া বা আলতো করে মায়ার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে, আর থেকে থেকে অপর হাতটা দিয়ে মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে মায়েরা বসে আছে প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত মায়ের অসুস্থতার জন্যই বসা। কাল বিকালে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিল পেট ব্যথার অভিনয় করবে বলে, অথচ রাত হতে না হতেই সত্যিই মায়া সিরিয়াস অসুস্থ হয়ে পড়ল। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে। মায়ের সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপে প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিল রাতে, এর জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহিল মায়া। এরই মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছে। মায়ার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি, বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে মায়াকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4:10 বাজে। মায়ার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আর এবার বেশ চটে যাচ্ছেন মায়ার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে মায়া বারবার মাথা ফেলে দিচ্ছে ভাইয়ের কাঁধ থেকে। ভাইয়েরও বারবার মায়ার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না মায়ার, তবে কান সজাগ ছিল। মায়ার বেহাল দশার মধ্যে আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বদ্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতেই চাইল। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা মায়া আগেও বেশ কয়েকবার দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করার চেষ্টা করতেই আরিফ ভাই লোকটার কথার উত্তর করে। আসলে ভাই, আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম রিট ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? রিত নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেলল। আরে এ তো আসিফ, রিত খানের বডিগার্ড। তার মানে রিত খান মায়ের আশেপাশে কোথাও আছে। বিষয়টি মাথায় আসতে চমকে উঠল মায়া, কারণ কাল সকালে মায়াকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ে, অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে মায়া। অসুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচত মায়া, কিন্তু মায়া অসুস্থ বলে দাঁড়াতেও পারছে না। মায়ের মন ও মস্তিষ্ক চিন্তাধারার মধ্যেই আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ। সকাল থেকে অবস্থা একটু সিরিয়াস হওয়ায় এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে নিয়ে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনও আসেনি। বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে। আরিফ বাকি কথাগুলো শেষ করার আগেই মায়া গা গুলিয়ে বমি করতে চাইল, কিন্তু খালি পেট হওয়ায় তিতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক করতে করতে মায়ের অবস্থা কাহিল। দুর্বলতার শরীর ছেড়ে দিতে আরিফ আবার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে মায়াকে ডেকে হুঁশে ফেরা চেষ্টা করে বলল, ঋতু, ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, নার্স। আরিফ নার্স বলে চিল্লিয়ে মায়াকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই মায়ার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা রিত খানকে। উনি কেমন ছোট চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। হয়তো মায়ের অসুস্থতা তার চোখে পড়ছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না যে মায়াকে কাল অসুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কীভাবে অসুস্থ হয়ে পড়ল সেটা।
মায়াকে কাল সুস্থ দেখতে মায়াকে কাল সুস্থ দেখেছে, হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লো সেটা। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাবো রাস্তায়। কথাটা বলে কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়ল মায়া রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে মায়ার। এতক্ষণ যাবৎ মায়ার উপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিল নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ার নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছে। এখানে কেন এসেছে এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে মায়ার সঙ্গে রয়েছে মায়ার 4 বান্ধবী জুইকে সহ, মাহি, মাইশা, সুমি আর মায়া। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্ত। মায়াকে পা ছড়িয়ে রাস্তায় ঘাসের উপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে মায়ার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিল মায়া, যার অর্থ হলো হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছে অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু মায়ের ক্ষেত্রে যেন এসব আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছে আজ 8 দিন হয়ে গেছে। 9 দিনে হলো 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিল সেদিন। আরিফ মায়াকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকে মায়া আশুগঞ্জে নিজের বাসায় আছে। আজ বিগত 8 দিন লাগলো মায়ার সুস্থ হতে। এখনও পুরোপুরি সুস্থ নয় মায়া, তারপরেও বান্ধবীদের হাত ধরে চলে আসলো নরসিংদী জেলায় মায়ার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবে জানে না, তবে হাল ছাড়েনি, এখনও খুঁজে চলেছে। কারণ তার সাথে মায়ার এখানেই দেখা হয়েছিল, তাই মায়ার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাবে। তাছাড়া এখানে এসেই স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিল। সেখানে মায়াকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলো তারা মায়াকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই পরিচিত লোকটার সাথে বিয়ে করে দেয়নি। নিরাশ হয়েছিল মায়া সবাই। তবে লোকটা মায়াদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিল মায়ারা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়ল রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের মেকআপ মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বলল, দে পানি দে, খাবো। মায়ের অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3জনই মায়াকে গোল গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরকা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরকা পরলেও মায়া, জুই, মাহি পরেছে যার যার মার বোরকা। বয়স্ক মায়ের বোরকা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। অর্ধ পাগল বুড়ির মতন লাগছিল এক একজনকে। তারপরেও নিজেদের সেফটির জন্য এই বোরকা পরে বাসা থেকে বের হয়েছিল সকাল 7টার বাসে। মায়াদের সবার পরিবার জানে মায়েরা সবাই সুমিদের বাসায় যাচ্ছে, আর সুমির বাসায় জানে ও মায়ার বাসায় এসেছে মায়াকে দেখতে। মায়া অসুস্থ, এর জন্য। মূলত কথা হলো মায়েরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছে নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিল আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গিয়েছিল। এখান থেকেই কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিল। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলো মায়ারা। কারণ সত্যিই মায়ার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবার উঠবে। কিন্তু এই মুহূর্তে মায়া গায়ের জ্বরের থেকে মনের অসুস্থতা একটু অনুভব বেশি করছে। আর তার কারণ হলো মায়ের ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন তাকে হারিয়ে ফেলছে। কোনো মতেই যেন লোকটার নাগাল মায়া পাচ্ছে না হাত বাড়িয়েও। এতে যেন মায়ার মনের অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পায় তাহলে কি হবে। মায়ের মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছে না, কারণ মায়া যাদের বলবে ওরা সবাই মায়ের ওপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে।
কিন্তু মায়া কি করবে? ওদের মায়ার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে মায়া সত্যিই মিস করছে। মায়ের মনে হচ্ছে মায়া বড় ভুল করে ফেলেছে। মায়ের উচিত হয়নি সেদিন অচেনা স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করলে লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। মায়ার মন বিচলিত, দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই হাফ লিটার পানির বোতলটা মায়ের দিকে এগিয়ে দিল। মায়া বোতলটার উপর তুলে ডকডক করে অনেকটা পানি খেয়ে নিল। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটা চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, বাল, এই মধ্যে দুপুরে কই যামু অচেনা এলাকায় শালার কাজী বাড়ি খুঁজতে? দূর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগা তো বোন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। মায়া বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহে দুজন মায়াকে দুই দিক থেকে ধরলো। তারপর যতটা পারে দ্রুত হেঁটে একটা অটো রিক্সা নিয়ে চলল 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটো রিক্সাওয়ালা মামা চিনত মায়াদের দেওয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালো ছোট্টখাট্ট একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। মায়েরা সবাই অটো রিক্সা ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহিত সহিত মাহি পাশ থেকে মায়ার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? মায়া গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলো না। চিনবে কিভাবে? 1.5 বছর আগের রাতে এসেছিল এইখানে, তাই দিনের আলোয় সবকিছু বোঝা মুশকিল। তাই মায়া ধীর গলায় বলল, কিচ্ছু বুঝতে পারছি না তো, এই অফিসারটাই কিনা। আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। চল চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলো এক হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে মায়াদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে ওঠে, থতমত খেয়ে যান তিনি। ছোট্টখাট্ট রুমের কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই, হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। মায়াদের 5 বান্ধবীকে দেখে অভিনব দ্রুত ফোন বন্ধ করে পাশ রেখে মায়াদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনার কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শ? জড়তায় মায়ারা একে অপরের মুখ চাওয়াচাই করলো, কিন্তু মাইশা মায়াদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালে নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা সারাসারি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ।
কাজের লোকটা বোকা চোখে মায়াদের দিকে তাকালো, হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করছে এর জন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মায়াদের বসতে বলে পাশে রুমে গেল, আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টারের বিয়ে খাতা নিয়ে। মায়াদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো জলজল করছে খাতাটা দেখে। লোকটা মায়াদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কামিননামা লাগবে সেই কন্যার নাম কি? জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখে ধরে রিক্তা ইসলাম মায়া নামে মায়ার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে মায়ার নামটা বলে মায়াকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি, তাই তো? হুম। আরে বাহ, দারুণ তো, আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথায় অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালো মায়ার সম্মুখে বসা কাজের দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারেনি, সেখানে বিয়ে পড়ানো কাজের চেহারাটা কিভাবে মনে রাখবে? তারপরেও মায়ার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে মায়ার বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে, কোথায় কাজী অফিসে নয়। মায়ার অসম্মতি দিয়ে বলল, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিলেন সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিলেন। মায়ের কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি, খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বিদ্যা কাজীর ছেলে হবে। মায়া এবারও সম্মতি দিয়ে বলল, না, এই লোকটা বৃদ্ধা কাজের ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজের একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখা গেল, খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটাই এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিল না মায়া, তারপরও ছোট্ট করে উত্তর করলো, হবে হয়তো। থমথমে পরিবেশ, মায়ার সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছে যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে মায়ের কাবিননামা খুঁজে চলেছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলো উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্টার খাতা ঘাটিয়ে ফেলেছে মায়ের কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টারের খাতা বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবরা, 2017 সালের নভেম্বর 3 তারিখের কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখের আমাদের কাজে অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন ফার্স্ট, তাই একটু খাতাটা চেক করে নিলাম, কারণ আমাদের এই কাজে অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে। মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বর মাসে 3 তারিখের কাবিননামা করছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরো 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছে। এর মানে আপনারা ভুল ঠিকানা এসেছে। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল, এমন একটা থমথমে অবস্থায় বসে আছে সবার সামনে। হতাশায় হতবাক সবাই, কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে তারপরও পরপর দুইটা কাজী অফিসে চক্কর কেটে ফেললো কাঙ্ক্ষিত কাজী আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্ট্রারের খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুইয়ের অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজের দিকে। তিনি জুইয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাব, আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা। এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ওহ, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি।
এক গুমোট হতাশা চেয়ে গেল সবার মাঝে। মায়ার নিরাশ যেন চারপাশ থেকে ঘেরা। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিসে আছে, আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকেই এসেছি, মাত্র ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাব, আর কোনো কাজে অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটাই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু মায়া উঠল না। কারণ মায়ার যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে মায়ার। উনি মায়াদের সেদিন রাতে সাহায্য করেছিলেন। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাবে। তাই মায়া প্রশ্ন করে বলল, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকার? মায়ের কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহল চোখ ঘুরালো মায়ের দিকে। কাজী সাহেব মায়ের প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো মায়াকে। কোন হাফিজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফিজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না, তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিলেন ওনার বাবা। মায়ের কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে ওনার কথা বলছেন না? সঠিক জানে না এই লোকটা কিনা, তারপরেও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বলল, জি উনি। ওনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্য, আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটার থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো মায়ারা। মায়ার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে মায়া কাজের নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বলল না। আসলে নামটা মায়ার নিজেরও স্মরণে ছিল না, আন্দাজে ঢিল মারলো আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবে। অনেক চেষ্টার অবশেষে সফল হলো মায়ারা। মায়াকে বিয়ে দেওয়ার সে কাজীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হলো। এই মুহূর্তে মায়ারা সবাই দাঁড়িয়ে আছে সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকে মায়ের বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছে মায়া। বুকের ভিতর অজানা একটা অস্থিরতা কাজ করছে, বুকটা ধুকধুক করছে ক্ষণে ক্ষণে। মায়ারা হাফিজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। মায়াদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে মায়া বিয়ের রাতে একটু করে দেখেছিল হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলেটার কথাই একটু একটু মনে করতে পারছে। এই মুহূর্তে শুরু থেকে মায়ার মনে টান টান উত্তেজনা কাজ করছে। এমনটা নয়, বর্তমানে সবার মাঝেই মায়ার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি মায়াদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত মায়াদের 5 কন্যাকে এক পলক চোখ বোলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখালো তাকে। এর জন্য মায়াদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে, বিনীতর সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। উনি ওখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আম বাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগেই আপনাদের বাড়িতে। এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুয়ের কথা হালকা কপাল কুচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাই দিয়েছিলেন হয়তো, আমার আব্বা না।
ছেলেটির কথায় তৎক্ষণাৎ মায়ার সর্বাঙ্গে আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি মায়াদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই মায়া ঝটপট উত্তর করলো, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়ার কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণয়ে ছেলেটি মায়ার দিকে চমকে তাকালো। মায়ের হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। মায়ার বান্ধবীরাও চমকিয়েছে একটু। মায়া এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিবে ওরা হয়তো ভাবেনি, কারণ এখানে আসার আগে মায়াদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে মায়া সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলেছে মায়ারা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং মায়া উত্তেজনায় মুখ ফসকে বলে ফেলল। মায়ার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টি ও জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হয় মায়া, আল্লাহ জানে। মায়ের বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে মায়া ছেলেটির দিকে তাকালো। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছেন। আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকে দাদার কাজী অফিস বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবে না? এই কাজী সাহেবই তো চিনতেন মায়ের স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাবে ওই লোকটার অবধি? হতাশায় যখন মায়ের গলা ধরে আসছিল, কষ্টে তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে, বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্ট্রি খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানো সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আমাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী। ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্ট্রির খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজ দিয়ে প্লিজ। মাইশার সহজ কথা যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতো করেই একই তারিখের কাবিননামার কাগজটা খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারেন, কারণ লোকটার সাথে আরও 2জন মানুষ ছিল, একই কালো পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোনটা আপনার স্বামী। ছেলেটির কথায় এবার মায়ার মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা মায়ের খোঁজ করছে, কিন্তু কেন? মায়াকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে মায়ের কলিজা শুকিয়ে কাট, সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো মায়ার একজন বান্ধবীদের ফেসে। ওরা একে একে ছেলেটির প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামা কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেয়নি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ায় সুমি বলল, ভেরি গুড, দেননি? যান, কাবিননামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান যান যান। ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই, সেটা তো। আবারও ছেলেটিকে বলতে নাই দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামা কাগজ দিয়ে আপনার কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামায় একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? এবার এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসে ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়।
সে আগুনে আমার দাদা সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, কিছুই বাঁচতে পারেনি। এজন্য মূলত আমাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না এজন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আপনার বিয়ের কাবিননামাটা দিয়ে বলেছিল আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা বা আপনি কখনো কাবিননামার খোঁজে এসেছেন কিনা কাউকে নিয়ে এসব আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনো আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নম্বর রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনার খোঁজ করেছে, আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টা এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছি। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারো পাঠানো লোক হবে। পোশাকে তেমন মনে হচ্ছিল আমার কাছে। হতাশা হচ্ছিল মায়ারা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? এবার কৌতূহলীর চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে মায়ের দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকে দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটা মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি স্বামীকে রেখেই রাতে পালিয়ে গেছিল, এমনটাই শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনি আমার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনেন ওনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক। ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। কেন ভয় পায়? কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি মায়ের দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। আচ্ছা, আপনার আব্বা আসবে কবে? জি, আমার আব্বা এখন আসবে না। এখন আমের সিজন, এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবে, এর আগে না, আরও মাস দুয়েকের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজের নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখে চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করাই নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্ত গলায় বলল, ভাই কোনো কাজ হয়নি। নরসিংদের আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তার খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য যোগাযোগ করতে পারেনি, কারণ কাজের ওনার অফিস সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আরও 1.5 বছর আগে। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো ভাবি সেই বাড়ির কেউ চিনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেই রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেকে থেমে যায় ল্যাপটপের কিবোর্ড। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একবার ভুরু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নম্বর আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এই জন্য মূলত লোকটার নম্বর আনতে বলেছিলাম আমাদের লোকেদের।
হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরির খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে খুঁজে দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয়। শালা যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যাই হোক, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টা। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটিরই বা কী দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটিকে পেয়ে হৃদ খান তাকে নিয়ে সুখী সুখী সংসার করবে, তেমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেব বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটিকে খোঁজ হাফেজ সাহেব কেন কেউই বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবেন না, এতটা নিশ্চিন্ত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদের থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজটা হয়ে যাবে।